এই শোনো না গো, আমাদের পুতুল ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও। পেছন থেকে বিহান কাঁধে হাত দিয়ে বলল, রাত পেরিয়ে সকাল হলো, তুই কি এখনো পিচ্চির কাছে যাবি না? আদ্র কি বলবে বুঝতে পারছে না, বিহানের দিকে ঘুরে দাঁড়িয়ে বলল, আমার পুতুল তো আমাকে চিনবেই না, কি করব আমি ওর কাছে গিয়ে? পারবি তো তুই পিচ্চিকে ছাড়া থাকতে? কখনো যদি পিচ্চির স্মৃতি নাও ফিরে আসে, তাহলে পারবি তুই অন্যের কারোর সাথে সংসার করতে? না, এ কথা কখনো বলিস না। পুতুল আমার, আর আমি শুধু তার। সে যাই হোক না কেন, আমি আমার পুতুলকে কখনো দূরে সরাতে পারবো না। তাহলে যা গিয়ে দেখে আয় পিচ্চিকে, হয়তো তোকে ও চিনতেও পারে। এই আশাটা আমি ছেড়ে দিয়েছি বিহান। চল না ভাই, তুই ঠিক নেই তো ওকে ছাড়া। চল না ভাই, তুই ঠিক নেই তো ওকে ছাড়া। তুই তেমন ছিলি না, এই একটা রাতে কেন এত পরিবর্তন হয়ে গেলি তুই? তুই তো পুতুলের কাছে ছিলি, তাহলে চলে এলি কেন? তোদের নিতে এলাম। কেমন আছে রে আমার পুতুলটা? আমাকে ছাড়াও হাসছে, তাই না? নিজে গিয়ে দেখে আয় না, মনের শান্তিটা তো পাবি। তুই চলে যা বিহান, এখনো যাবি না তুই? আমি আসছি। বিহান একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে চলে গেল। এরপর বিহান, আরিফা, শফিক আর রফিক গেল হসপিটালে। বিহান, আদ্র কি আজও আসবে না? কিছুক্ষণ পরে আসবে বলেছে ও। আচ্ছা। আমার ছেলেটার এই একটা দিনে কি বেহাল অবস্থা হয়ে গেল। তোমার ছেলে আমাদের পিচ্চিকে মন প্রাণ সব অর্পণ করে দিয়েছে। এটাই যে সত্যিকারের মনের টান, যা আদ্র খুব ভালোভাবে অনুভব করছে। হসপিটালে পৌঁছতে নিডো এলো তাদের সামনে। আরিফাকে বলল, বলছিলাম যে আন্টি জানো এখন ঘুমাচ্ছে, আমি তোমার ড্রেস অন্য কিছুই আনিনি, তখন তাড়াহুড়ো করে চলে এসেছি। আম্মু কল করেছে, বলেছে কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার আসতে, তাই এখন আমি একটু বাসায় যাই, ওর ঘুম ভাঙার আগেই চলে আসবো। আরিফা কান্নাজড়িত আবেগ নিয়ে নিডোকে আলতো করে জড়িয়ে ধরল। তুমি যে আমাদের কতটা উপকার করেছো মা, আমি বলে বোঝাতে পারবো না। আমার মেয়েটাকে যে কি করে সামলাতাম তখন। আরিফার কথায় নিডো এবার কেঁদে দিল। আন্টি ও আমার বেস্ট ফ্রেন্ড, আমি যদি এইটুকু ওর জন্য করতে না পারতাম তাহলে নিজেকে ক্ষমা করতে পারতাম না কখনো। আরিফা নিডোকে ছেড়ে দাঁড়ালো। বিহান তুমি ঠিক আমার মেয়েটার মতোই ভালো। এসে নিডোর মাথায় হাত রেখে বলল, সত্যি তোমার মতো বেস্ট ফ্রেন্ড পেয়ে আমাদের পিচ্ছি ধন্য। না ভাইয়া, বরং আমি ধন্য ওর মতন বেস্ট ফ্রেন্ড পেয়ে। ও যা আমার জন্য করে তার কাছে এই উপকারটা তুচ্ছ। তুমি যা মামনির কথা শুনে সেই ভোরে চলে আসবে তা তো আমরা ভাবিও নি। দোয়া করি আল্লাহ তোমার ভালো করুক। এখন আমার জন্য না, জানুর জন্য দরকার। তুমি যাও মা। ওকে কে দিয়ে আসবে? তখন তো সাইমন নিয়ে এসেছিল। তখনই দূর থেকে সাইমন বলে উঠল। আমি দিয়ে আসবো। সবাই সাইমনের দিকে তাকালো, দেখলো সে আর আদ্র একসাথে দাঁড়িয়ে আছে। সাইমন এগিয়ে এসে বলল, চাচা, আমি ওর আম্মুর সাথে কথা বলে নিয়েছি, ওকে আমি দিয়ে আসছি। তাহলে যাও, তোমরা বেরিয়ে পড়ো মা। পরে আবার মামনি ঘুম থেকে উঠে গেলে ওকে সামলানো মুশকিল হবে। আঙ্কেল। বলেই সাইমনের সাথে বেরিয়ে এলো হসপিটাল থেকে। নিডো খেয়াল করলো সাইমন আজ আর আগের মতো দুষ্টুমির মোড়ে নেই, কেমন যেন গম্ভীর হয়ে গেছে। নিডো কোনো রকম শক্ত কণ্ঠে বলল, এই আমার জানো তো আপনাদের কেউ হয় না, তারপরে আপনারা সবাই কেন ওর জন্য এত ডেসপারেট হচ্ছেন? কে বলেছে ও আমাদের কেউই হয় না? শামু যেমন আমার বোন, পিচ্ছিও তেমনই আমার বোন, ইভেন আমাদের সবারই বোন, শুধু আদ্রপুরোর। এটুকু বলেই থেমে গেল সাইমন। গাড়ির ড্রাইভার সিটে বসলো। নিডো তার পাশে উঠে বসলো। আর আদ্র স্যার তার বোন না? সাইমন এবার নিডোর চোখে চোখ রাখলো। পিচ্ছি ভাইয়ের বোন না, ও ভাইয়ের জীবন, ভালোবাসা ভাইয়ের। কি? স্যার জনকে ভালোবাসে? এটা কি করে সম্ভব? উনি একজন ফেমাস সিঙ্গার, আর কোথায় আমার জানু? এটা কি করে হতে পারে? হ্যাঁ হ্যাঁ, এটাই হয়েছে। দ্য গ্রেট আদ্রিয়ান জোনায়েদ একটা পিচ্ছি মেয়ের জন্য পাগল হয়ে গেছে। বাঁচতে পারবে না ওই পিচ্ছিকে ছাড়া, শেষ করে ফেলবে নিজেকে। ও এতটাই ভালোবাসে পিচ্ছিকে যে কাল থেকে পিচ্ছির সামনে পর্যন্ত যায়নি, এই ভয়ে যে পিচ্ছি ওকে যখন চিনতে পারবে না তখন নিজেকে সামলাতে পারবে না। এটাই হলো রিয়েল লাভ।
সাইমান এবার কাতর কণ্ঠে বলে উঠল। তোমার কষ্ট হচ্ছে না নিডো? পিচ্ছিকে ওই অবস্থায় সহ্য হচ্ছে তোমার? ব্যাস, এটাই যেন বাকি ছিল। এতক্ষণে আটকে রাখা কান্নাটা এবার বাঁধ ভেঙে গড়িয়ে পড়বে। নিডো আর নিজেকে সামলাতে না পেরে ঝাঁপিয়ে পড়লো সাইমনের বুকে। এতেই সাইমন অবাক হয়ে রইল। নিডো কান্না করতে করতে বলল, আমি পারছি না ওকে ওভাবে দেখতে, কষ্ট হচ্ছে আমার খুব। আমি না পারতে ওর সামনে হাসি মুখে ছিলাম। আমি কখনো ভাবিনি এমন একটা দিন দেখতে হবে আমাকে। খুব কষ্ট হচ্ছে আমার, জানেন, খুব খুব কষ্ট হচ্ছে। নিডো কান্না করতে লাগলো। সাইমন নর্মাল হয়ে নিডোর মাথায় হাত রেখে বলল, কেঁদো না নিডো, আল্লাহর কাছে দোয়া করো, দেখবে তিনি সব কিছুই ঠিক করে দিবে। এখন শান্ত হও প্লিজ, তোমাকে তো আবার আসতে হবে। পিচ্ছিকে যে এখন তুমিই সামলাবে। কিছুক্ষণ পরে নিডো শান্ত হলো। ঠিক হয়ে বসতেই সাইমন গাড়ি চালাতে শুরু করলো। সোহা ঘুমাচ্ছে আর শারমায়া, রুষা, আরিফা বসে আছে তার কেবিনের ভেতর, আর আদ্র সহ বাকিরা বাইরে। হসপিটালের সেকেন্ড ফ্লোরটা শুধু আদ্রদের জন্যই বুক করা আছে, কারণ আদ্রিয়ানের অবস্থা ভালো না। সে এখন নিজের কেরিয়ার, লাইফের কথা ভুলেই গেছে। তাই ওকে দেখে যাতে কেউ ভিড় না করে, তাই হসপিটাল কর্তৃপক্ষ এই ফ্লোর থেকে আলাদা রোগীদের শিফট করে দিয়েছে। ধীরে ধীরে সোহা চোখ খুলল। তা দেখে আরিফা এগিয়ে গেল, সাথে রুষা আর শারমায়াও। সোহা, নিডো বা অনুজ কাউকে না দেখে কেঁদে উঠল, হাত পা ছোড়াছুড়ি করতে লাগলো। এই এই তোমরা কারা? আমার আম্মু কোথায়? আমি আম্মুর কাছে যাব। আম্মু কোথায়? অনুজ ভাইয়া, জানো, দেখো না এরা কারা, আমি এদেরকে চিনি না। আমি আম্মুর কাছে যাব, আমি আম্মুর কাছে যাব। আরিফারা কি করবে বুঝতে পারছিল না। এদিকে বাইরে থেকে সোহার এমন কান্না শুনে আদ্র উতলা হয়ে উঠল। আমার পুতুল, আমার পুতুল কাছে কেন? কি হলো আমার পুতুলের? বলেই দৌড়ে কেবিনে ঢুকলো সে। ভুলেই গেছে সোহা তাকে চিনতে পারবে না। উতলা হয়ে সোহার কাছে দৌড়ে গেল। দেখলো সোহা বেড থেকে নেমে এইদিক ওদিক জিনিসপত্র ছোড়াছুড়ি করছে আর কাছে। আদ্র সব ভুলে সোহাকে শক্ত করে জড়িয়ে ধরল, চোখ বন্ধ করে বলতে লাগলো, কি হলো আমার পুতুলের? কাঁদছো কেন তুমি? কষ্ট হচ্ছে তোমার? কোথায় কষ্ট হচ্ছে তোমার, বলো আমাকে। সোহা কেমন জানি মুভি ডুবে গেল। আদ্রের স্পর্শ যেন তাকে শান্ত করে দিল। সে চুপ করে আদ্রের বুকে গুটিসুটি হয়ে আছে, আগের মতো নড়াচড়াও করছে না। সবাই অবাক হয়ে দেখছে সে। সোহা আদ্রের কাছে যেতেই শান্ত হয়ে গেল। হঠাৎ সোহা আদ্রের বুক থেকে মাথা উঠিয়ে আদ্রকে পর্যবেক্ষণ করতে লাগলো। তারপর আদ্রের মুখের দিকে তাকিয়ে অবাক কণ্ঠে বলে উঠল, ওয়াও, কে তুমি? তুমি কি সেই প্রিন্স ওই টিভিতে যাকে আমি দেখি? এই কথা শুনে আদ্রের মাথায় এলো সোহার তো তাকে চেনার কথা না, তাহলে সে এত শান্ত কি করে হলো? আদ্র নিজেকে সামনে নিল। সে দুহাতে সোহার মুখটা আলতো করে তুলে ধরল। আমার পুতুল, কে পুতুল? তুমি তো আমার ছোট্ট পুতুল। আমি তোমার পুতুল কবে থেকে? তুমি তো সেই কবে থেকেই আমার পুতুল। আমি কি টিভিতে ছিলাম নাকি? তুমি তো দেখতে প্রিন্সের মতো। আমাকে দেখতে কি সেই প্রিন্সেসের মতো লাগছে? তুমি তো শুধু আমার প্রিন্সেস। তাহলে তুমি আমার প্রিন্স, আমার সেই ড্রিম প্রিন্স তুমি। আমি তোমার প্রিন্স, আমার পুতুলের প্রিন্স। আচ্ছা প্রিন্স, দেখো না, আমি না এদের কাউকেই চিনি না। আমার আম্মু আসছে না। কাল তো আম্মু আমার কাছেই ছিল। আজ সেই কখন থেকে আম্মুকে খুঁজছি, কিন্তু আম্মু আসছেই না। অনুজ ভাইয়া সেই কখন আম্মুকে আনতে গেল, এখনো এলো না, দেখেছো? আর আমার নিডো জানু, ও কোথায় দেখেছো? আমি ঘুমিয়েছিলাম আর জানুও চলে গেল। এরা সবাই পচা, আমাকে একটু ভালোবাসে না। নিডো পচা, অনুজ ভাইয়া পচা, আর আর আম্মুও পচা, একদম পচা। আমার সাথে একটুও দেখা করতে আসেনি। খুব 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 পচা সবাই। আমি এদের কারোর সাথে কথা বলবো না। এরা আমাকে একা রেখে চলে গেছে। ঠিক আছে পুতুল, এরা সবাই পচা। তুমি একটু শান্ত হয়ে বসো তো এখানে। আসো আমার সাথে বসো। প্রিন্স, তুমি আমাকে এখান থেকে নিয়ে চলো না। এখানে গন্ধটাও খুব পচা, আমার একদম ভালো লাগে না। তোমার এই গন্ধটা ভালো লাগে না? আমি কি এই ঘরে সুগন্ধি ছড়িয়ে দেব? হ্যাঁ হ্যাঁ, দাও তো। এই গন্ধটাকে ছুমন্তর করে দাও। আচ্ছা পুতুল, তুমি একটু বসো, আমি এক্ষুনি গন্ধটা চেঞ্জ করাচ্ছি। আদ্র বিহানকে ডাকলো। বিহান,
রুম স্প্রে এর ব্যবস্থা কর তাড়াতাড়ি। আর অবশ্যই ফ্লাওয়ার ফ্লেভারের চাই। আমার পুতুল ফুল খুব পছন্দ করে। আমি এক্ষুনি আনছি। বলেই চলে গেল। প্রিন্স, তুমি জানো আমার ফুলের স্মেল খুব ফেভারিট। জানি তো, আমি তো প্রিন্স, তাই না? তো প্রিন্স হয়ে তার পুতুলের পছন্দের কথা জানবো না? তা কখনো হয় নাকি? তুমি খুব ভালো প্রিন্স। আদ্র হালকা হাসল। চাচি, আমরা বরং এখন এখান থেকে যাই। পিচ্ছে যে ভাইয়ের কাছে থাকছে, এটার যে বড় খুশি আর কি হতে পারে বলো? এখন চলো, ওরা একটু নিজেদের মতো কথা বলুক। আরিফার মুখে একটা প্রশান্তির হাসি ফুটল। এরপর আদ্র ছাড়া সোহার কাছ থেকে সবাই বেরিয়ে গেল। কিছুক্ষণ পর বিহান ফুলের গন্ধে রুমে স্প্রে এনে সারা রুম ছড়িয়ে দিল। এতেই সব খুশি হয়ে হাততালি দিয়ে উঠল। আর আদ্র চেয়ে রইল তার অবুঝ পুতুলের দিকে। পুতুল, তোমার তো খিদে পেয়েছে, আমি খাবার নিয়ে আসছি, কেমন? খিদে তো পেয়েছে ঠিক, কিন্তু তুমি যাবে না। সবাই আমার কাছ থেকে চলে যায় আর ফিরে আসে না। তুমি চলে গেলে তুমিও আর আসবে না। আচ্ছা, আমি যাবো না তোমাকে ছেড়ে। তুমি বসো, আমি খাবার আনতে বলে দিচ্ছি। বলে আদ্র ফোন করলো বিহানকে। বল পিচ্ছি ঠিক আছে তো? শোন, ওর জন্য কিছু খাবারের ব্যবস্থা কর। আচ্ছা ঠিক আছে, আমি কিছুক্ষণের মধ্যে নিয়ে আসছি। রেখে দিল। সোহা শুয়ে আছে আদ্রের কোলে মাথা দিয়ে, আর আদ্র পরম যত্নে সোহাকে আগলে রেখেছে। আচ্ছা প্রিন্স, এখন এরা কারা ছিল? আমার কাছে আসতে চাইছিল বারবার। ওরা কি আমাকে চেনে? চিনবেই তো পুতুল রানী, ওরা হলো তোমার প্রিন্সেস পরিবারের লোকজন, আর ওরা তো তোমাকে প্রচুর আদর করবে। ও তাই? তাহলে আসতে বলো না ওদের, আমি সবার আদর নিব। আদ্র হালকা হাসলো, তারপর আবার বিহানকে ফোন করে বলল, আসার সময় সবাইকে নিয়ে আসিস, পুতুল দেখতে চাইছে। হোয়াট? পিচ্ছি সবাইকে দেখতে চাইছে? এটা কি করে সম্ভব হলো? চলে আয় তাড়াতাড়ি। কল কেটে দিল। কিছুক্ষণ পর বিহান সহ আরিফা, শফিক, রফিক, রুষা, শর্মায়ার, সাইমন, ঋষভ ঢুকলো কেবিনে। আরিফার চোখে জল, মুখে হাসি। সে এসে সোহার পাশে আলতো করে বসলো। সোহা অবাক চোখে সবাইকে দেখতে লাগলো। তুই আমাদের দেখতে চেয়েছিস মামনি? আমার প্রিন্স বলেছে তোমরা নাকি ওর পরিবারের লোক, তাই তোমরা আমাকে এতগুলো আদর করবে। কিন্তু তুমি তো এখন কাঁদছো। তোমাকে কি কেউ মেরেছে? আমাকে বলো, আমি তাকে ডিসুম দিয়ে আসবো, কেমন? বলেই আরিফার চোখে জল মুছে দিল দু হাত দিয়ে। এরপর হেসে দিয়ে বলল, এই দেখো, এরা কোথায় আমাকে আদর করবে, বরং আমি তো আদর করছি এদের। দেখো প্রিন্স, তোমার পরিবারের এই লোকজনটা কাঁদছে। এটা আমার মাম্মাম পুতুল। আর তোমার কি বলো তো? আমার হ্যাঁ, আমার প্রিন্সের মাম্মা। তোমার প্রিন্সের মাম্মাম? উনি তো আমার মাম্মাই, তাই না? কিন্তু পুতুল, এটা একটু বড় হয়ে গেল না? এই এত বড় নামে তুমি ডাকবে কি করে? তাই তো, কি করে ডাকবো আমি তোমার মাম্মাকে? এক কাজ করো পুতুল, তুমি বরং আমার মাম্মামকে মামুনি বলে রেখো। কি করে ডাকবো আমি তোমার মাম্মামকে? মামুনি ডাকবো? ঠিক আছে, আমার প্রিন্স যখন বলেছে আমি এই নামেই ডাকবো। ও প্রিন্সের মাম্মাম, আমি তোমাকে মামুনি বলে ডাকবো, কেমন? আমার প্রিন্স বলে দিয়েছে। আরিফা অশ্রু চোখেও হেসে বলল, ঠিক আছে মামনি, তুই আমাকে মামনি বলেই ডাকিস। ও প্রিন্স, আর বাকি লোকজনরা কারা বলো না, আমি চিনবো তো সবাইকে। আদ্র একে একে সবার সাথে সোহার পরিচয় করিয়ে দিল। সোহাও খুশি হলো এদের দেখে। তোমার তো খিদে পেয়েছে পুতুল, এই নাও, খেয়ে নাও দেখি। আমি তো হাতে খাই না, আম্মুই তো খাইয়ে দেয় আমাকে। আম্মুকে ডাকো না, আমাকে খাইয়ে দেবে। আদ্র কিছুক্ষণ অপলক দৃষ্টিতে তাকাইল সোহার দিকে, ভাবছে মেয়েটা মা বলতে পাগল। কি করে সহ্য করছিল যখন ওর মা পৃথিবী ছেড়ে চলে গেছিল। ও প্রিন্স, কি ভাবছো? ডাকো না আম্মুকে। পুতুল, তোমার আম্মু তো একটু বিজি আছে, আজ বরং আমি তোমাকে খাইয়ে দিই, কি বলো? তুমি আমায় খাইয়ে দেবে? কি মজা, কি মজা, প্রিন্সের হাতে খাবো আমি। বলে হাততালি দিয়ে হাসতে লাগলো সোহা। কিছুক্ষণ পরে আদ্রের দিকে হাঁ করে তাকিয়ে রইল, আর আদ্র হাসি মুখে সোহাকে খাইয়ে দিতে লাগলো। বিকেল 5টা। সোহাকে রিলিজ করতে আদ্র তাকে বুঝিয়ে সবার সাথে বাড়ি নিয়ে এলো। এসে সোহাকে অবাক।
এই প্রিন্স, এটা তো আমাদের বাড়ি না, তাহলে তুমি আমাকে কোথায় নিয়ে এলে? এটা তোমার প্রিন্সের বাড়ি, মানে তোমারও বাড়ি। ওয়াও, এত সুন্দর বাড়িটা আমার? পুতুল তোমার। এই প্রিন্স, আমি এই বাড়িটা দিয়ে খেলবো, তুমিও এসো কেমন? এই বাড়ি দিয়ে কি করে খেলবে তুমি? আরে আমি খেলবো তো, তুমি দেখো আমি ঠিক খেলবো। সোহাকে তার আগের রুমেই দিয়ে এসেছে আদ্র। সে এখন শারমায়া আর রুষার সাথে খেলছে। তারাও সোহার সাথে বাচ্চাদের মতোই আচরণ করছে, যেন সোহার সাথে ফ্রি হতে পারে। আদ্র দাঁড়িয়ে আছে ছাদের দোলনার সামনে, যেখানে সোহার সাথে সেই ঘটনাটি ঘটল। কিছু একটা নিয়ে ভাবছে সে এক মনে দাঁড়িয়ে। পেছন থেকে বিহান এসে কাঁধে হাত রাখলো তার। আদ্র পিছনে ঘুরে দাঁড়ালো। তখন কিছু ভাবছিস? তেমন কিছু না, ভাবছিলাম আমার পুতুলটার কথা। কি থেকে কি হয়ে গেল। সবই ওই উপরওয়ালার ইচ্ছা। তুই তো খুশি হওয়ার কথা। পিচ্ছে হয়তো তোকে আগের রূপে না, নতুন এক রূপে চিনছে। দেখ তোর ভালোবাসার জোর কতটা গভীর। পিচ্ছি সব ভুলও তোকে আপন করে নিল। আমি যে এইটুকু পেয়েছি এতেই অনেক। তা নিয়ে আমার কোনো সন্দেহ নেই। আমি আমার পুতুলকে এখন থেকে আগলে রাখবো, ওকে আমার চোখের মনি করে রাখবো, আর কোনো বিপদ আসতে দেব না। ঋষভ এসে দাঁড়ালো তাদের পাশে। ভাই, পিচ্ছির আর মাত্র 23 দিন পর এসএসসি এক্সাম। এই বছরে তো ওর আর এক্সাম দেওয়া হবে না। আমি এখন এটা নিয়ে ভাবছি না। আমার পুতুল যে আমার কাছে আছে এটাই অনেক। তা পিচ্ছি যে এত বড় ক্ষতি করছে তার কি হবে? কাল সকালে মিশন কমপ্লিট হবে, থাকিস আর দেখিস কি হয়। তার মানে মিস তানিশার আজকেই শান্তির শেষ ঘুম হচ্ছে? তা তো নিশ্চয়ই। শারমা এসে বলল পিচ্ছি ডাকছে। পুতুল ডাকছে? আমি এক্ষুনি আসছি। বলেই ছুট লাগালো সোহার রুমে। গিয়ে দেখলো সোহা তার টেবিলের উপর বইগুলো নিয়ে ঘাটাঘাটি করছে। আদ্র মুখে হালকা হাসি এনে সোহার কাছে গিয়ে বলল। কি করছে আমার পুতুলটা? আদ্র মুখে হালকা হাসি এনে সোহার কাছে এগিয়ে গেল আর বলল, ও প্রিন্স, তুমি এসে গেছো। ও প্রিন্স, তুমি এসে গেছো। এই বইগুলো কার গো? কি? আদ্র মন খারাপ করে আস্তে করে বল। তোমার। সোহা যেন কোনো খুশির সংবাদ শুনল। খুশি হয়ে লাফাতে লাফাতে হাততালি দিতে লাগলো। এই সবগুলো বই আমার? কি মজা, কি মজা, আমি এতগুলো বই পড়বো। বললেই হলো, তুমি পারবে না তো পুতুল। এগুলো তো বড়দের বই। তাহলে তুমি বললে যে এগুলো আমার? তোমার ঠিক, কিন্তু তুমি তো এগুলো পড়তে পারবে না। পড়তে পারবো না? এখন পারবে না ঠিক, কিন্তু তুমি বড় হলে তখন পারবে। না, আমি এগুলো এখন পড়বো। তুমি আছো তো, তুমি পড়িয়ে দাও, ওই যেমন আম্মু আমাকে পড়িয়ে দেয়। বলছি তো তুমি পারবে না। আমি পারবো পারবো পারবো। তুমি আমাকে পড়াতে চাইছো না, তাই তো? তুমি চাইছো না আমি পড়ি। অভিমানের সুরে আদ্রের দিকে আঙ্গুল তুলে কথাটি বলল সোহা। দেখো প্রিন্স, তুমি পড়াবে মানে পড়াবে, না হলে আমি কিন্তু কান্না করে দিব। আর আর তোমার মাম্মাম মানে আমার মামনিকে ডাকবো, সে এসে তোমাকে একদম বকে দেবে। তখন দেখো কেমন মজা। আদ্র কি বলবে বুঝতে পারছে না। সে চাইছে না সোহা কোনোভাবে কান্না করুক, তাই সে বলল, ঠিক আছে ঠিক আছে, আমি পড়িয়ে দেব পরে, কেমন? না 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 না, পড়ে না। চড়ে তো আমি আম্মুর কাছে চলে যাব। তখন কি করে পড়াবে বলো? এখন পড়বো আমি, এক্ষুনি পড়াবে তুমি। ঠিক আছে বাবা, এখনই বাড়াচ্ছি, তুমি বসবে, এসো। বলে টেবিল থেকে চারুকলা বইটা নিয়ে সোহাকে খাটে বসতে বলল, কিন্তু সোহা আদ্রের হাত থেকে বইটা কেড়ে নিয়ে বলল, না, একটা না, আমি যেটা বলবো সেটাই পড়াবে তুমি। বলে টেবিল থেকে খুঁজে রসায়ন বইটা বের করে বলল, এই তো এটা পড়বো আমি। বলে খাটে গিয়ে বাচ্চাদের মতো বসে গেছে। আদ্র মনে মনে ভাবছে, এই নাকি এখন রসায়ন পড়বে, কি বুঝাবো তাকে আমি। আদ্র গিয়ে সোহাকে পড়াতে লাগলো। সোহা খুব মনোযোগ দিয়ে শুনছে সব। আদ্রের খুব ভালো লাগছে, কারণ সোহা সব পড়াই একেবারে কমপ্লিট করে দিচ্ছে। 2 সপ্তাহ পর আজ সোহার এসএসসির এক্সামের প্রথম দিন। আদ্র সোহাকে কয়েকদিনে অনেক ভালোভাবে পড়া বুঝিয়েছে। অবশ্যই এতে সোহার অবদান ছিল, কারণ সোহাকে যাই একবার পড়ানো হয় তাই সে মাথায় পুরে নিত। আদ্র এখন সোহাকে নিয়ে মোটামুটি নিশ্চিত, কারণ সে জানে সোহা এবার টপ রেজাল্ট না করতে পারলেও অন্তত পাস মার্ক উঠবে নিশ্চিত। শুধু একটাই ভয় আদ্রের,
পরীক্ষার হলে গিয়ে সোহা আবার ভয় পেয়ে যাবে না তো? এই নাও পুতুল, তুমি এখন অলরেডি, এখন চলো, আজ তুই স্কুলে যাবে তুমি। এই প্রিন্স, আমরা কখন যাব বলো না? আমি আমার আম্মুর সাথে দেখা করব তো। তুমি না বললে আমি ভালো করে পরীক্ষা দিলে আম্মু আসবে আমার কাছে? পুতুল আসবে তো, আমরা আগে যাই, তারপরেই তো দেখবি। চলো। আদ্রর সোহার হাত ধরে নিচে ড্রয়িং রুমে চলে এলো। সেখানে প্রায় সবাই উপস্থিত ছিল। সোহা খুশি হয়ে গিয়ে আরিফাকে জড়িয়ে ধরল। ও মামনি, দেখো প্রিন্স আমাকে আম্মুর কাছে নিয়ে যাচ্ছে। আম্মুর কাছে যাবে? আমার মামুনিটা? প্রিন্স বলল তো আমি ভালো করে পরীক্ষা দিলে আম্মুর কাছে নিয়ে যাবে। তাহলে তো আমার মামুনিকে ভালো করে পরীক্ষা দিতে হবে। আমি ভালো করে পরীক্ষা দিব তো। মাম্মাম, আমরা এবার বেরোই, না হলে দেরি হয়ে যাবে। এমনিতেই পুতুলের কাছে স্কুলটা আজ নতুন, তাই চাইছিলাম একটু তাড়াতাড়ি বের হতে। বাবা, তোরা এবার বেরো। আর আমার মামুনিটাকে দেখে রাখবি একটু, দেখিস ও যেন ঠিক থাকে। মাম্মাম। ঋষভ, তুই আমাদের সাথে চল আজ, আমার একটু কাজ আছে, তুই গেলে ভালো হতো। এরপর ওরা তিনজনে মিলে সোহার স্কুলের দিকে রওনা হলো। স্কুলে পৌঁছতে সোহা অবাক, কারণ সে এই স্কুলে আগে আসেনি। আর স্কুলের সৌন্দর্য দেখে সোজা খুশিতে হাততালি দিয়ে লাফাতে শুরু করলো। যা দেখে আশেপাশের অনেকে সোহার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে, আর অনেকে সোহার ব্যবহার দেখে হাসছে। এসব দেখে আদ্র বলল, পুতুল এবার চলো, তোমার জন্য নীরা অপেক্ষা করছে তো। ও তো নিডো জানার কাছে যাব তো। বলেই আদ্রর হাত ধরে ক্লাসের দিকে এগিয়ে গেল। সোহার হল খুঁজে আদ্র তার সিটে বসিয়ে দিল। নিডো সোহার 4 সিট পরে আছে। সোহাকে আসতে দেখে নিডো তার কাছে গিয়ে বসলো, আর দুজন মিলে গল্প জুড়ে দিল। আদ্র নিডোকে বলল, নীরো, ওকে একটু দেখে রেখো, আমি একটু আসছি। আর বাইরে ঋষভ আছে, কোনো দরকার হলে ওকে ডেকো, কেমন? আচ্ছা স্যার। স্যার বলছিলাম যে সাইমন ভাইয়া আসেনি? কেন বলো তো? না, এমনি আর কি, তেমন কিছু। নদীর আজকে এক্সাম শেষ হলে পুতুলের সাথে থেকো, কাজ আছে তোমার। বেস্ট অফ লাক, ভালো করে পরীক্ষা দিও। মনে রেখো, এই এক্সাম কিন্তু কোনো নর্মাল এক্সাম নয়। ওকে স্যার। আদ্র সোহার থেকে বিদায় নিয়ে বাইরে বেরিয়ে এলো। ঋষভকে বলল, আমার কলেজের দায়িত্ব এখন তোর হাতে, ওকে দেখে রাখবি। কোনো প্রবলেম হলে আমাকে ইনফর্ম করবি সাথে সাথে। তুই চিন্তা করিস না ভাই, আমি আমার বোনের খেয়াল রাখবো। তো এই কোথায় যাচ্ছিস সেটা তো বল। অনেক বড় একটা মিশন আছে, আমাকে তো যেতেই হবে, তুই চিন্তা করিস না, সময় মতো চলে আসবো। বলে আদ্র অফিস কক্ষের দিকে রওনা দিল। সে গিয়ে প্রিন্সিপালের সাথে দেখা করলো। আরে আদিয়ান যে, কেমন আছো? আর সোহা কেমন আছে? আমি ওকে স্যার, আর আমার পুতুল হয়ে আর কি আছে মোটামুটি। খুব খারাপ লাগছে সোহার কথাটা শুনে। তা এতদিন পরে তুমি এলে যে? আজ তোর এক্সাম তাই। কিন্তু সোহা তো এক্সাম দেবে না, তাহলে? ওর হলে আছে, এক্সাম দেবে ও। হট, সোহা এক্সামের বসেছে, ও কিভাবে পারবে? ওর তো সব মনে নেই, তাহলে? আমি জানি ও সব ভুলে গেছে, তবে এই কয়েক সপ্তাহে আমি ওকে মোটামুটি রেডি করেছি। আই হোপ ও এখন এক্সামে বসার যোগ্য। শুধু একটু হেল্প চাই স্যার। বলো। ওকে যেন কেউ হ্রাস না করে ওর অসুস্থতা নিয়ে, এই দিকে একটু খেয়াল রাখবেন। আর ও এক্সামের সময় ওর রেজিস্ট্রেশন নাম্বারটা ঠিক মতো লিখেছে কিনা তা নিয়ে টেনশন হচ্ছে। তুমি চিন্তা করো না, রেজিস্ট্রেশনে লেখা দেওয়াটা আইন বিরোধের না, তাই আমি ওটা করতে পারবো। আর আমি বলছি, আমি থাকতে ওকে কেউ মানসিকভাবে হেরাজ করবে না। থ্যাংক ইউ স্যার। এটা আমার কর্তব্য দেন, ইউ ডোন্ট ওয়ারি। তখন একজন টিচার এসে বলল। কথাটা শুনে আদ্রের মুখে বাঁকা হাসি ফুটে উঠল, আর মনে মনে বলা, ওয়েল ডান মাই দোস্ত বিহান। সে কি এখনো আসেনি কেন? ওনার কোনো সেন্স নেই নাকি? এখন এলো না? স্যার আমি এবার আসি, আর এক্সাম শেষ হওয়ার আগে ওকে নিতে আসবো। এমনিতে আমার ভাই আছে হলের বাইরে। ওকে। আদ্র বেরিয়ে গেল স্কুল থেকে। গাড়ির সামনে আসতে বিহানের কল। ইয়ার কাজ হয়ে গেছে। গুড, আমি আসছি। বলি কল কেটে দিল। লাল রঙের হালকা ড্রিম লাইটের আলোয় চেয়ারে বাঁধা অবস্থায় বসে ছটপট করছে এক নারী। মুখে টিপ লাগানো, তাই কিছু বলতেও পারছে না, শুধু শব্দই করে যাচ্ছে।
সামনেই একটা চেয়ারে আরামদায়কভাবে বসে ফোনে রুষার সাথে দুষ্টু মিষ্টি চ্যাটিং করছে বিহান। আর পেছনেই একটু দূরে ফুটবল নিয়ে খেলছে জিমান আর শিমন। অপেক্ষা আদ্রের। আসল খেলা তো সেই আসার পরেই শুরু হবে। একটু পরে গোডাউনে শাটার ওপেন করে দিল জিমান, আর সাথে সাথে ভেতরে প্রবেশ করলো আদ্র। কিন্তু একই, সে একা না, তার সাথে অন্য একজনও আছে যার মুখটা ঠিক চেনা যাচ্ছে না। ব্ল্যাক জিন্স, হালকা অ্যাশ কালারের টি শার্ট, তার উপর ব্ল্যাক জ্যাকেট, মাথায় ক্যাপ, চোখে সানগ্লাস, আর মুখে পড়ে আছে অ্যালেক্স লেখা মাস্ক। আদ্র আসতে বিহান উঠে দাঁড়ালো। এদের আদ্রের দিকে চেয়ারটা ঠেলে দিয়ে বলল, নে শুরু কর, খুব বোরিং লাগছে আর একটু মজাদার চাই। আদ্র চেয়ারটা টেনে মেয়েটার একদম সামনাসামনি বসলো। মেয়েটার চোখে মুখে ভয় ছাপ ফুটে উঠেছে। এতক্ষণ আদ্র বাঁকা হাসি দিয়ে বলল, কি মিস গেম কুইন, কেমন লাগছে আমার তৈরি গেম? এতদিন তো নিজেই গেম খেলে এসেছো, তো একা একা গেম খেলতে মজা লাগে নাকি? তাই তোমাকে জমজমাট মজা দেওয়ার জন্য আমার গেম নিয়ে হাজির হলাম, সাথে আমার প্লেয়াররা। তা তোমার গেমে তুমি একাই প্লেয়ার ছিলে নাকি গেম পার্টনার আছে বলো তো শুনি? ওহ সরি সরি সরি, আমি তো ভুলেই গিয়েছি তুমি এখন আমার গেমের একটা রাউন্ড পার করেছো। ওকে, এই রাউন্ডটা না হয় আমি তোমাকে জিতিয়ে দিলাম। এই নাও, খুলে দিলাম তোমার মুখ, এবার সুন্দর করে উত্তর। বলেই আদ্র মেয়েটার মুখের টেপ খুলে দিল। তখনই মেয়েটা আদ্রের উপর কঠোরভাবে তাকিয়ে শক্ত কণ্ঠে বলল, আমাকে এভাবে তুলে আনার কারণ কি মিস্টার আদ্রিয়ান? ও আদ্র, কিরে তোর অ্যানিমে তো দেখছি অনেক শক্তিশালী, দেখ কিভাবে চোখ রাঙাচ্ছে, আমি তো ভয় পেয়ে গেলাম। বিহান, মিস গেম কুইন তো আমার না, আমার পুতুলের নিবি কি? মিস গেম কুইন ঠিক বলছি না আমি? কি তখন থেকে গেম কুইন বলে যাচ্ছেন? আমি কি গেম খেলেছি? উহ আদ্র, ওনার এই নামটা মনে হয় পছন্দ হলো না। তুই বুঝিস না কেন, সবাই তো আর তোর পুতুলের মতো না যে তোর দেওয়া নিদম পছন্দ করবে। তুই বরং ওনাকে ওনার নামেই ডাক। ওকে, তো মিস তানিশা, এবার বলো কেন আমার পুতুলকে শেষ করতে চাইছিলে? কথাটা আদ্র তাতে দত চেপে বলল, হ্যাঁ এই মেয়েটি আর কেউ নয়, তানিশাই। তানিশা একটা শুকনো ঢোক গিলে তারপর কাপা কাপা কঞ্চে বলল, কি যাতা বলছেন? আমি কেন আপনার পুতুলকে শেষ করতে যাব? আর কে এই পুতুল? আরে এ তো আমার পুতুলকেই চিনে না, এবার কি করা দরকার? হ্যাঁ বনুজ, তুই কি তোর কাজ শুরু করবি? অচেনা মেয়েটির দিকে তাকিয়ে বলল বিহান। মেয়েটি হালকা মাথা ঝাঁকিয়ে তানিশার চারপাশে গোল গোল ঘুরতে লাগলো আর বলতে লাগলো, ম্যাম আপনি স্যারের পুতুলকে চিনেন না? আচ্ছা সহজ করে দিই। এরপর মেয়েটি তানিশার সামনে এসে ওর থুতনি চেপে ধরে দাঁতে দাঁত চেপে বলল, সন্মোহিনী সিনহাকে তো চিনোই তাই না তানিশা? লাগছে, ছেড়ে দাও আমাকে। আমি চিনি সন্মোহিনীকে। মেয়েটি ছটকা মেরে তানিশার মুখ ছিঁড়ে দিল। কে তুমি? তো তোমার গলা এমন চেনা চেনা লাগছে কেন? বাহ আদ্র, মিস তানিশা তো দেখছি তোর পেছনে লাগা ছাড়াও আরেকটা কাজ করেছে। গুড পয়েন্ট মিস, তাই স্টুডেন্টের কণ্ঠ চেনাটা খুবই ভালো কাজ। স্টুডেন্ট? স্টুডেন্ট। তুমি আমার কোনো ক্ষতি করনি ঠিক, কিন্তু আমার ছোট বোনটাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার মতো নিচু কাজ করার সাহস দেখিয়েছো তুমি। কি যা তা বলছো তোমরা? আমি কেন এসব করব? আর আমি কিছু করিনি। ওস, মিস যে এতটা ভালো তা তো জানতাম না। এরপর মেয়েটি তানিশার চুলের মুষ্টি চেপে ধরে আর শক্ত কণ্ঠে বলা, নিজের মুখে স্বীকার করবি নাকি বিকল্প কিছু করব? বল, সন্মোহিনীকে কেন মারতে চেয়েছিলিস? বল, কি ক্ষতি করেছিল ও তোর? কেন মেয়েটাকে আজ এই বিপদের মুখে ফেললি? জানিস তুই কি অবস্থা হয়েছে ওর? লাগছে খুব, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও বলছি আমি। আদ্রের চোখের ইশারায় মেয়েটি তানিশার চুল ছেড়ে দিল। তারপর তানিশা হাঁপাতে হাঁপাতে বলল, গার্ড গার্ড। বলতেই বাইরে থেকে দুজন লোক এসে পড়ল। ইয়েস বস।
তোমাদের যে কাজটা দিয়েছিলাম তা হয়েছে? সব কমপ্লিট বস। ওকে, গুড। ওগুলো সব এই রুমে ছেড়ে দাও, আর আমরা চলে যাচ্ছি। রাস্কেলটার দিকে নজর রাখবে। ওকে বস। আমাকে এখানে আটকে রাখবেন না প্লিজ। আমি তো সব সত্যি বলে দিয়েছি। তাহলে তোকে এখানে সত্যি বলার জন্য না, তোর কাজের শাস্তি দিতে এনেছে। আদ্র ঘৃণা নিয়ে একবার তানিশার দিকে তাকলো, তারপর মুখ ঘুরিয়ে নিয়ে বলল, তোর শাস্তি সেই দেবে, মনে রাখিস। চল তোরা। বলেই গটগট করে হেঁটে বাইরে চলে এলো ওরা তিনজনে। কিছুক্ষণ পরে তানিশার রুমটায় গার্ডগুলো 50টা ইঁদুরানি ছেড়ে দিল, আর তানিশা ভয় খেতেই দিল। সোহাদের এক্সাম প্রায় শেষের দিকে। আদ্র আর বাকি দুজন স্কুলেই পৌঁছালো। গাড়ি থেকে নেমেই আদ্র তাড়াহুড়ো করে ভেতরে দিকে এগিয়ে গেল, মনে মনে বলল, জানি না আমার পুতুলটা কি করছে। এক্সামের হলে ঘাবড়ে যায়নি তো আবার? আমার তাড়াতাড়ি যেতে হবে আমার পুতুলটার কাছে। আমি একটু কলেজে যাব ভাইয়া, তুই যা। আচ্ছা, আমি রুশের সাথে দেখা করতে যাব, তুই সময় মতো চলে আসিস। ঠিক আচ্ছা, তা শুনলাম ভাবি নাকি তোর উপর রেগে আছে। তুই কি করে জানলি? আমাকে তুই চিনিস না ব্রো, দেখতে হবে না তুই কার ভাই, দ্য গ্রেট। হয়েছে, আর জোর গলায় নিজের নাম বলা লাগবে না। আমি জানি তোর চপটার মার্কার নামটা। ভাইয়া তুই আবার আমাকে খেপাচ্ছিস। আমি কিন্তু ভাবিকে বলে দেবো যে তুই অন্য মেয়ের সাথে লাইন মারছিস। তবে রে চপটার। বলতেই মেয়েটি দৌড়ে কলেজের ভেতর ঢুকে গেল, আর বিহানও চলে গেল নিজ গন্তব্যে। অনেকক্ষণ ধরে সোহার এক্সাম হলের সামনে দাঁড়িয়ে আছে ঋষভ। হঠাৎ সেই মেয়েটি এসে পেছন থেকে তার হাত টানতে লাগলো। ঋষভ খাপড়ে গিয়ে বলল, আরে আরে কে আপনি? এভাবে টানছেন কেন? আরে আমার বোন একা ওখানে। মেয়েটি দাঁড়িয়ে পড়ে, পেছন ঘুরে ঋষভের একদম মুখোমুখি হয়ে বলে, আপনার বোনকে দেখার জন্য তার উঠবি আছে। ইমু তুমি আমি পেছনে ঘুরে দেখে নি। এতক্ষণে মেয়েটি আর কেউ নয়, এটা ইমু। ইমুর কথা মতো ঋষভ পেছনে ফিরে দেখলো, সত্যি আজও দাঁড়িয়ে আছে সোহার হলের সামনে। তারপর ইমুর দিকে তাকিয়ে বলল, ইমু তুমি এভাবে? ক্যান্টিনে চলুন। এরপর তারা দুজনই ক্যান্টিনের দিকে হাঁটা ধরল। ক্যান্টিনে প্রায় ফাঁকাই এই সময়। ওরা গিয়ে কর্নার একটা টেবিলে বসলো। ইমু এক এবার বলো তো হঠাৎ এই লুকে কেন? হাতে মুখের মাস্ক খুলতে খুলতে বলল, আপনার পিচ্ছি বোনের শত্রুকে শাস্তি দিতে। মানে কি বলছো? আমি তো কিছু বুঝতে পারছি না। আমি ঠিকই বলছি। পিচ্চির শত্রু মানে কে হতে পারে? আমার মাথায় কিছু ঢুকছে না ইমু, প্লিজ ক্লিয়ার করে বলো। এই স্কুলের টিচার মিস তানিসাই আমাদের সোহার শত্রু। তানিশা? নামটা খুব চেনা চেনা লাগছে, কোথায় শুনেছি আমি। ও হ্যাঁ, আমাদের পাশের বাড়িতে ভাড়া করা মেয়েটার নামও তো তানিয়া মনে হয়। আর আদ্র ভাইও একবার বলেছিল ওই তানিয়া নাকি ওর কলিজা হয়। তাহলে কি এই তোমাদের টিচার? হ্যাঁ এই সেই। আর আজ সোহার এই অবস্থার জন্য এই দায়ী। হোয়াট? এ কি করে শত্রু হবে পিচ্চি? এ তো টিচার হয় পিচ্চির। টিচার হয়ে স্টুডেন্টের সাথে এমন শত্রুতা থাকতে পারে? ইমু এবার নিজের এক হাত দিয়ে ঋষভের হাত চেপে ধরল, তারপর শান্ত স্বরে বলল, আপনি তো জানেনই আদ্র স্যার সোহার জন্য কতটা পাগল। আর ওর জন্য তিনি এত বড় একজন সিঙ্গার হয়েও এই সামান্য স্কুলের টিচিং করে। হ্যাঁ এসব তো আমরা সবাই জানি, কিন্তু আপনি এটাও জানেন যে বাইরের দুনিয়ার স্যার একজন অন্য ব্যক্তি। রাস্তায় তাকে নর্মালভাবে ঘুরতে দেখলেও কত শত মানুষের ভিড় জমে যাবে। হ্যাঁ ভাই তো একজন সেলিব্রিটি, আর সাধারণত সেলিব্রিটিদের সাথে এমনটা হয়। হ্যাঁ, আর এই ফেমাসটির জন্য স্যার সবার আইকন। দেশ বিদেশের বেশিরভাগ মেয়েরাই ক্লাসে। আমাদের কলেজের তো প্রায় অনেক মেয়ে স্যারের উপর ফিদা। ঠিক তেমনই তানিশাও স্যারকে পাওয়ার আর আপনাদের মতো সম্ভ্রান্ত পরিবারের বউ হওয়ার লোভে তানিশা সোহাকে সরাতে চেয়েছিল। কারণ সে জানতে পেরেছে যে স্যারের লাইফে সোহা অলরেডি আছে, যে স্যারের মনে এক গভীর জায়গা জুড়ে বিরাজ করছে। তাই তানিশা ভেবেছিল সোহাকে রাস্তা থেকে সরালে স্যারকে সে নিজের করে নিতে পারবে। ঋষভ অবাক হয়ে ইমুর দিকে তাকিয়ে আছে। সে যেন বিশ্বাসই করতে পারছে না কথাগুলো। অবাক হয়ে বলল, এত কিছু হয়ে গেল আর আমরা কেউ কিছুই জানি না? স্যার আর ভাইয়া মানে বিহান ভাইয়া আগে থেকেই জানতো সব। যেদিন সোহার ওই রকম অবস্থা হয়েছিল সেদিনই তারা জেনে গিয়েছিল। এতদিন তো শুধু সঠিক সময়ের অপেক্ষা করছিল ওরা। আর আমিও জানতাম না, ভাইয়াই আমাকে সব বলেছে। যদিও স্যার চায়নি আমি এই সবে জড়াই, কিন্তু স্যার এটাও চায়নি ব্যাপারটা ভাইরাল হোক।
তানিশাকে হেনস্থা করার জন্য একজন মেয়ের দরকার। যদি স্যার টাকা দিয়ে লেডি কিলার ধরাতো তাহলে ব্যাপারটা কিছুটা হলেও ভাইরাল হতো। আর তাই আমাকেই বলেছে তারা। আর আমি আগে থেকেই ক্যারাটে শুটিংস এই ধরনের নানান কাজে জড়িয়ে আছি, তাই তারা নির্ভয়ে আমাকে কাজটা দিল, ব্যাস এইটুকুই। এই কয়েকটা মাস ধরে এত কিছু চলছে, আই কান্ট বিলিভ দিস। আমার মাথা হ্যাং করছে ইমু, সবটা কেমন ঘোলাটে লাগছে। ঘোলাটে লাগলেও এটাই বাস্তবতা ভাই, আর নিয়তি হয়তো এটাই চায়। পাশে তাকিয়ে ঋষভ দেখলো আদ্র আর সোহা দাঁড়িয়ে আছে। আদ্র সোহাকে ইমুর পাশে বসাতে বসাতে বলল, ওভাবে তাকাস না, আশা করি ইমু তোকে সবটাই বলেছে। তাই আমি চাই না এখন এই পাবলিক প্লেসে এই নিয়ে আলোচনা হোক। পুতুল, তুমি ইমু আপুর সাথে বসো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। আই প্রিন্স, তুমি না বললে এক্সাম দিলে আম্মু আসবে? তাহলে কোথায় আম্মু? আমি তো দেখছি না। আদ্র কি বলবে বুঝতে পারছে না। সোহাকে এতক্ষণ তার আম্মুর থেকে দমিয়ে রাখা গেলেও আর যে তা সম্ভব হবে না, এইটা সে ভালোভাবে টের পাচ্ছে। কারণ কিছুদিন আগেও সোহা এখন আম্মু আম্মু করতে করতে হাইপার হয়ে জিনিসপত্র ভাঙচুর করেছিল। কিছুক্ষণ পরে সেন্সও হারিয়েছিল। তাই আদ্র কিছুটা ভয় পাচ্ছে, তার পুতুল যদি আবারও অসুস্থ হয়ে যায় তাহলে। আরে পুতুল, তুমি তো সবে একটা এক্সাম দিয়েছো, এখনো তো আরো অনেকগুলো এক্সাম বাকি আছে। সবগুলো এক্সাম দেওয়ার পরই তো আম্মু আসবে নাকি? তার মানে আজও আম্মু আমার সাথে দেখা করবে না? আরে আদ্র আলতো করে দুহাত দিয়ে সোহার মুখ তুলে ধরলো, তার সামনে হাঁটু গেড়ে বসে আদরের স্বরে বলল, আমার পুতুল কি খুব কষ্ট পাচ্ছে তার আম্মুকে ছাড়া? সোহা বাচ্চাদের মতো ওপর নিচ মাথা নাড়ালো। মানে হ্যাঁ। তুমি কি তোমার আম্মুর সাথে যেতে চাও? সোহা আবারও একইভাবে মাথা নাড়লো। তোমার এই প্রিন্সকে ছেড়ে চলে যাবে? না তো, তুমি তো আমার সাথেই থাকবে। তবে আম্মু থাকবে। এরপর মামুনি, বাবাই, সামভাই, শামু আপি, রুষা আপি, এরা সবাই থাকবে। তুমিও থাকবে। তুমি না থাকলে হবে নাকি? না না, হবে না তো। তাহলে তো আমি আমার টিভির প্রিন্সকে হারিয়ে ফেলবো। তুমি যাবে না তুমি। ওকে ওকে, রিল্যাক্স পুতুল, শান্ত হও। আমি আছি তো আমার এই পিচ্চি পুতুলটার কাছে। আর কখনো চলে যাওয়ার কথা বলবে না তো? না বাবা, এই কান ধরেছি, আর কখনো বলবো না। এবার বলো তো, কি খাবে আমার পুতুলটা? খুব খিদে পেয়েছে নিশ্চয়ই। পাওয়ারই কথা, 3 ঘন্টা ধরে এক্সাম হলে আছে ও, খিদে তো পাবেই। এবার বলো তো, কি খাবে আমার পুতুল? তুমি? আমি আইসক্রিম খাবো, স্ট্রবেরি আইসক্রিম। উফ, তোমাকে নিয়ে আর পারি না। এই সময় কেউ আইসক্রিম খায় বলো? আর আমি তো প্রতিদিন সন্ধ্যায় তোমার জন্য স্ট্রবেরি ফ্লেভারের চকলেট আর আইসক্রিম নেই। আজকেও নিব, তখন না হয় আইসক্রিম খেয়েও। এখন অন্য কিছু খেতে হবে তো। আচ্ছা, তুমি যা বলবে তাই খাবো আমি। আদ্র হাসল, তারপর বলল, আচ্ছা তুমি বসো, আমি আসছি। এই কথা বলে আদ্র উঠতে নিলে সোহা তার হাত চেপে ধরে বলল, না না, তুমি যেও না, আমার কাছেই থাকো। পুতুলটা আমার, আমি না খেলে খাবার কি করে আনবো? না না না, তুমি যাবে না। না হলে আমি খাবো না, লাগবে না আমার খাওয়া। তুমি আমার সাথেই থাকো। আচ্ছা বাবা, ঠিক আছে, আমি এখানেই আছি। ভাই তুই বস, আমি সবার জন্য খাবার নিয়ে আসছি। আচ্ছা যা। আর হ্যাঁ, আমার পুতুলের জন্য স্পেশাল ক্ষীর মোহন আনবি, ওকে? আচ্ছা ঠিক আছে। ঋষভ চলে গেল। সোহা ইমু আর আদ্রের সাথে নানা রকম গল্প জুড়ে দিল। কিছুক্ষণ পর খাবার আসতে আদ্র সোহাকে খাইয়ে দিল। তারপর তারা রওনা দিল বাড়ির দিকে। ইমুকেও তার বাড়িতে ড্রপ করে দিল। সন্ধ্যা 7টা। সোহা টেবিলে বসে পড়ছে আর পাশে আদ্র খাটে হেলান দিয়ে বসে আছে। অনেকক্ষণ পড়ার পর সোহা বিরক্ত হয়ে বলল, প্রিন্স, আমার ভালো লাগছে না তো। আদ্র মোবাইল টিপতে টিপতে বলল, কাল তোমার ইংলিশ সেকেন্ড পেপার এক্সাম পুতুল, না পড়লে কি করে হবে? তুমি দেখো, আমি সব পড়েছি তো। এই যে ন্যারেশন, ডিগ্রি, রাইট ফর্ম, ভার্ব, সবই তো পড়েছি। তোমার এক্সামে তো আরো অনেক কিছু আসবে পুতুল, ওগুলাও তো পড়তে হবে তাই না? নাও তাড়াতাড়ি সব পড়া এবার কমপ্লিট করে ফেলো তো। সোহা যেন একটু বেশি বিরক্ত হয়ে যাচ্ছে। তখন সোহা চেয়ার থেকে উঠে দাঁড়ালো, তারপর বইটা খাটের উপর রাখলো। আদ্র তার দিকেই তাকিয়ে চুপচাপ বোঝার চেষ্টা করছে যে কি করতে চাইছে তার অবুঝ পুতুলটা। সোহা এসে সোজা আদ্রকে জড়িয়ে তার কোলে চড়ে বসলো। আদ্র 2 হাত দিয়ে তাকে সবসময় মতো জড়িয়ে ধরলো।
আদ্র মিষ্টি করে বলা, আমার পুতুলটার কি খুব বেশি বোরিং লাগছে পড়তে? ওই না তো, বেশি তো না, একটু আর কি। আমার ওইখানে একা বসে থাকতে ভালো লাগছে না। আমি এখানে আমার প্রিন্সের কোলে থেকেই পড়বো। কোলে বসে পড়বে আমার পুতুলটা? ঠিক আছে, তাহলে তাই হবে। নাও তো পুতুল, এইবার বইটা নিয়ে নাও। সোহা তার কথা মতো বই নিয়ে পড়তে লাগলো আদ্র কোলে বসে। কিছুক্ষণ পরেই সাইমন এলো হাতে একটা কার্ড নিয়ে। সেখানে সে ঢুকেই আদ্রের দিকে তাকিয়ে বলা, এটা কি, কিসের কার্ড? সোহা কার্ড দেখে খুশি হয়ে বলা, আও, এটা কি সামান ভাইয়া? কি সুন্দর, আমাকে দাও না। বলে হাত বাড়িয়ে দিল। সাইমন আদ্রের দিকে একবার তাকালো, তারপর হেসে দিয়ে সোহার পাশে বসে তাকে কার্ডটি দিয়ে বলল, এইটা নিবি তুই পিচ্ছে, এই নে। পুতুল, তোমার না কালকে এক্সাম আছে, এখন কি দুষ্টুমি করলে চলে বলো? আমি তো দুষ্টুমি করছি না প্রিন্স, আমি তো শুধু এই জিনিসটা একটু দেখছিলাম। তোমায় নিয়ে আর পারি না। সাইমন, তুই কি যেন বলছিলি? ও হ্যাঁ, এটা সৌরভ ভাই পাঠিয়েছে, ওদের বিয়ের ফার্স্ট ইয়ারের অ্যানিভার্সারি, তাই ইনভিটেশন কার্ড পাঠিয়েছে নেক্সট 25 ফেব্রুয়ারি। আমি জানি, বাট আই এম শিওর আমি বা আমরা কেউই ওখানে যাব না, তবে বড়রা চাইলে যেতে পারে। সে কি রে, তুই যাবি না? সৌরভ ভাই বারবার বলেছে তোকে যেন নিয়ে যাই, আর তুই বলছিস যাবি না। ওর সাথে আমি কথা বলে নেব, তুই এত ভাবিস না। আর তার 2 দিন আগে আমার পুতুলের এক্সাম মেবি শেষ, তাই আমি যা ভাবছি তা ঠিকভাবে হতেই হবে। ওকে, অ্যাজ ইউ উইশ। আমি তাহলে এখন সবাইকে বলে দিই যে তুই ওই দিন যাওয়া হবে না তোর। আচ্ছা, কারণ জিজ্ঞেস করলে বলবি আমি পরে কথা বলবো। আচ্ছা, আমি তাহলে গেলাম। ভাইয়া, ভাইয়া, সামান ভাইয়া, শাম্মু আপি আর রুষা আপিকে ডাকো না। আমরা সবাই মিলে খেলবো। একদম না পুতুল, তোমার তো পরীক্ষা, এখন কেউ খেলে নাকি? ও প্রিন্স, আমার ভালো লাগছে না তো পড়তে। সাইমন, তুই যা তো, ওকে আমি সামলাচ্ছি। আর একদম এখন কাউকে ডাকবি না। সাইমন চলে গেল আর সোহা মন খারাপ করে আদ্রের থেকে দূরে গিয়ে বসল। কি হলো, তুমি ওখানে কেন গেলে? বলেই উল্টো দিক করে বসে রইল। আদ্র হালকা হাসল, কারণ সে বুঝেছে তার পিচ্ছি পুতুলটার রাগ হয়েছে। আদ্র উঠে সোহার কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলল, আমার পুতুলটা কি খুব রাগ করেছে? সোহা কোনো কথা বলল না। ও আমার সাথেও কথা বলবে না? এবার সোহাও কিছু বলল না। আচ্ছা ঠিক আছে, তাহলে আর কি করার, স্ট্রবেরি চকোলেটটা তাহলে রুষাকেই দিয়ে দিই। রুষা, রুষা। এইটুকু বলতে সোহা ঘুরে আদ্রের মুখ চেপে ধরল, কিন্তু ততক্ষণে রুষা এসে হাজির। কি হলো ভাইয়া, তুই ডেকেছিস? ডাকেনি। কিন্তু আমি যে শুনলাম। তুমি শুনেছো? তাহলে মনে হয় ওই সেরা গাছের পেতনিটা আমার ভাইয়ার মতো করে তোমাকে ডেকেছে। আপি, তোমার ভয় করবে তো, তুমি এখন তোমার ঘরে চলে যাও, না হলে ওই পেতনিটা তোমাকে হপাত করে খেয়ে ফেলবে। সোহার কথা শুনে আদ্র আর রুষা মিটমিট করে হাসতে শুরু করলো। আদ্র ভাবছে, আমার বোতলটা এতটাই চকোলেট পাগলি যে চকোলেটের জন্য কি সুন্দর রুষাকে পাঠানোর চেষ্টা করছে। আদ্রের ইশারায় রুষা কিছুটা আন্দাজ করতে পারলো, তারপর ভয় পাওয়ার অভিনয় করে বলল, এই যা, আমি তো খুব ভয় পাচ্ছি। আমি যাই বাবা, না হলে আমাকে খেয়ে ফেলবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাও যাও। রুষা এক প্রকার হাসি চেপে রেখে বেরিয়ে যায়। এবার সোহা আদ্রের মুখের থেকে হাত ছড়িয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায়। আদ্র প্রকুচকে সোহার সমস্ত কাজ লক্ষ্য করছে। কিছুক্ষণ পর সোহা বলে ওঠে, এইভাবে কেউ চেঁচায়? এক্ষুনি তো রুষা আপি আমার চকলেটগুলো নিয়ে যেত, তখন তুমি আমার রাগ কি করে ভাঙাতে বলো? আদ্র সোহাকে বুঝ দেওয়ার জন্য কানে ধরে টেনে টেনে বলে ওঠে, সরি, আর করবো না ওকে। নাও, এবার আমার রাগ ভাঙাও দেখি, যেভাবে আম্মু আমার রাগ ভাঙায়। আবার উল্টো দিকে ফিরে বসলো। আদ্র এই কয়েকদিনে সোহার সব রকম ইচ্ছে অনিচ্ছে ভালো লাগা প্রায় সবই জেনে গেছে, তাই সে এখন ভালো করেই জানে তার কি করা উচিত। আদ্র পেছন থেকে সোহার কোমর জড়িয়ে ধরে নিজের কাছে টেনে নিল, তারপর সোহার কাঁধে নিজের থুতনি রেখে বলল, সরি মাই পুতুল রানী, তোমার প্রিন্সের ভুল হয়ে গেছে, তাকে মাফ করে দাও। হায় আল্লাহ, এখনো রাগ কমেনি?
ওকে ফাইন। বলেই সোহাকে নিজের দিকে ঘুরালো। তারপর এক এক করে সোহার দুগালে, কপালে, নাকে আলতো করে কিস করল। তারপর তাকে নিজের সাথে শক্ত করে জড়িয়ে ধরে বলল, কালকে ঘুরতে যাবে আমার পুতুলটা? সোহাও খুশি হয়ে বলল, সত্যি কালকে আমাকে ঘুরতে নিয়ে যাবে? আমার পুতুল যেতে চাইলে না করি কি করে? আমি যাব। ঠিক আছে, কাল এক্সামের পরে আমি আর তুমি ঘুরতে যাব, ওকে? হয়েছে বাবা, এবার একটু পড়ো তো, না হলে কালকে কি লিখবে খাতায়? কেন? যা যা প্রশ্ন আসবে তার উত্তর লিখবো। তুমি তো শিখিয়ে দিয়েছো, তাই না? তোমায় নিয়ে পারি না। চকলেট দাও। এই নাও, এখন একটা খাবে আর বাকিগুলো ডিনারের পরে। রাজি? তুমি এমন কেন প্রিন্স? আমি রাজি তো, দাও না। এই নাও। বলেই সোহার হাতে একটা চকলেট দিল। আর সোহাও মনের আনন্দে তা খেতে লাগলো। পরদিন সোহার এক্সাম শেষে তাকে আজও নিয়ে একটা দিঘির পাড়ে ঘুরতে যায়। এরপর সেখান থেকে তাকে নিয়ে যায় গোডাউনে। সেখানে আছে তানিশা। প্রিন্স, এটা কোথায়? আমরা এখানে এলাম কেন? আর একটু পুতুল, তারপর সব বলছি। কৌতূহল নিয়ে সোহা আদ্রের সাথে এগোতে থাকে। একটা দরজার সামনে আসতেই আদ্র সামনে থাকা গার্ডগুলোকে বলল, ইজ ইট ওকে? ইয়া স্যার। এরপর আদ্রের চোখের ইশারে একটা গার্ড দরজা খুলে দেয়। সাথে সাথেই সামনে থাকা তানিশার মুখ ভেসে ওঠে। দেখেই বোঝা যাচ্ছে সে তার কর্মের ফল যে হাড়ে হাড়ে ভোগ করছে। চেয়ারের সাথে বাঁধা অবস্থায় মাথাটা একপাশে ঠেকে পড়ে আছে, হয়তো ঘুমাচ্ছে। এটা কে প্রিন্স? এভাবে বাধা আছে কেন? উনি খেলছে এভাবে? পুতুল, এই মেয়েটা খেলছে, অনেক বড় একটা গেম খেলছে। সোহা ধীরে ধীরে তানিশার কাছে এগিয়ে গেল। তারপর তানিশাকে বলল, তুমি এভাবে কি খেলছো আন্টি? সোহার কথা শুনে তানিশার ঘুম নড়ে চড়ে উঠল। সে চোখ খুলে সোহাকে দেখে, তার দিকেই তাকিয়ে রইল। এদিকে তখন ইমু আর বিহান চলে এসেছে। তারা তো সোহার কথা শুনে মিটিমিটি হাসছে। বিহান আস্তে করে চোখে ডাকলো, ইটস সো কল ইউ আঙ্কেল, লাইক তানিশা, হাউ উইল ইট? একটা থাপ্পড় মারবো। সে কি, তুই পিচ্চিকে থাপ্পড় মারবি? চি চি চি, এই তোর ভালোবাসা? বিহান, আমি ওকে নয় তোকে থাপ্পড় মারবো বললাম। এই যা, আমি আবার কি করলাম? কিছু করিসনি? এই যে বললি পুতুল আমাকে আঙ্কেল ডাকবে। আরে তুই দেখলি না ও তানিশাকে কি ডাকলো? ভাইয়া চুপ করো না, স্যার রেগে যাচ্ছে। আর ওইদিকে দেখো না, সোহাকে দেখে তানিশার মুখটা কেমন পাংশুটে সিংহীর মতো হয়ে গেছে। মনে হচ্ছে এক্ষুনি গর্জন করে উঠবে। দেখছি তো, আর মজা হচ্ছে কিন্তু। ইমু, আমার পুতুলকে যেন ও কোনো কারণে হার্ট না করে, সেই দিকে খেয়াল রেখো। ইহা সিও স্যার। বিহান আস্তে করে আঁচকে বলল। সোহা ফ্রুকুচকে তানিশার দিকে হালকা ঝুঁকল। তারপর এক হাতের দু আঙ্গুলের মাথায় তানিশার মাথা থেকে কিছুটা চুল হাতে নিল। তারপর তা আবার ছিটকে ফেলে বলল, আন্টি গো, তোমার চুল থেকে তো পচা গন্ধ আসছে। তুমি কি ইঁদুর নাকি? এই মেয়ে, তুমি আমার সাথে ইয়ার্কি করছো? তানিশার ধমকে সোহা ছুটে গিয়ে আদ্রের পেছনে লুকালো। আর ইমু গিয়ে তানিশার চুলের মুষ্টি চেপে ধরল। এই, তোর সাহস তো কম না, তুই ওকে ধমক দিচ্ছিস? মিস তানিশা, আপনি মনে হয় ভুলে গেছেন যে আপনার বাঁচা মরা সম্পূর্ণই এখন আমার হাতে। মানে যাকে আপনি ধমক দিচ্ছেন তোর উডবি হাজবেন্ডের হাতে। এবার তানিশা একটু ভয় পেল। গার্ড, গার্ড! সাথে সাথেই দুজন গার্ড এসে বলা, ইয়েস স্যার। অলরেডি? ইয়েস স্যার। জি স্যার, এই তো রেডি। গুড। তুমি তানিশা, তুমি ভাবতেও পারছো না এখন তোমার সাথে কি হতে যাচ্ছে। এইবার তুমি বুঝবে আমার পুতুলের সাথে রুড বিহেভ করার ফল। বলে আদ্র হাত বাড়িয়ে দিতেই গার্ড তার হাতে একটা রিমোট দিল। আর সেটি অন করতেই তানিশার শরীরে লাগলো 135 ভোল্টের ঝটকা। বাধা অবস্থায় সে কাঁপছে আর মুখ দিয়ে অদ্ভুত শব্দ করছে। তানিশার এই অবস্থা দেখে সোহা ভয়ে আদ্রের পিঠের দিকে শার্ট খামচে ধরলো আর চেঁচিয়ে বলে উঠল, আন্টি গো, তোমার চুল থেকে তো পচা মাউসের গন্ধ আসছে। তুমি কি ইঁদুর নাকি? এই আন্টিরা এমন করছে কেন? এমন করছে কেন? আমার খুব ভয় করছে। আমি থাকবো না, আমি থাকবো না এখানে। সোহার এমন অবস্থা দেখে
আদ্র তাড়াতাড়ি রিমোটটা অফ করে দিল আর সোহাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। পুতুল, কি হলো তোমার? পুতুল, এমন করছো কেন? এই পুতুল, তুমি ঠিক আছো? সোহা আদ্রকে শক্ত করে জড়িয়ে ধরল আর প্রচুর পরিমাণে কাঁপছে সে। আদ্র তাকে জড়িয়ে ধরল, বলে কি হলো পুতুল, কথা বলো। তুমি ঠিক আছো তো? আচ্ছা দেখো, ও আর এমন করছে না, দেবো না পুতুল? আমার খুব ভয় করছে। প্রথম প্রিন্স, আম্মু আমাকে বাঁচাও, আম্মু। এই চোখ বন্ধ করে ঢলে পড়লো আদ্রর কোলে। আদ্র যেন আরো অস্থির হয়ে পড়েছে। পুতুল, পুতুল, কি হলো তোমার? চোখ খুলো পুতুল, প্লিজ চোখ খুলো। হ্যাঁ পুতুল, পুতুল। আদ্র, 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 তুই অস্থির হোস না। পিছে জ্ঞান হারিয়েছে, ওকে এখনই ডক্টরের কাছে নিয়ে চল। হ্যাঁ তো তুই ঠিক বলেছিস, আমার পুতুলের কিচ্ছু হবে না, ও ঠিক হয়ে যাবে। চল তাড়াতাড়ি চল। বলে সোহাকে পাজা কোলে তুলে নিল, তারপর তাড়াহুড়ো করে বেরিয়ে গেল গোডাউনের গেট খুলে। ইমো পেছন পেছন উদ্বিগ্ন হয়ে ছুটল। বিহান যাওয়ার সময় গার্ড কুলেকে বলল, নজরে রেখো, আর পানি ছাড়া কিচ্ছু যেন না পায় খাওয়ার জন্য। ঠিক আছে ভাই। বিহান তাড়াহুড়ো করে বেরিয়ে গেল। হসপিটালের করিডোরে চেয়ারে মাথায় হাত দিয়ে বসে আছে আদ্র। ডক্টর ভেতরেই সোহার চেক আপ করছে। ওইদিকে বিহান আরও ইমো হিমশিম খাচ্ছে আদ্রের ফ্যান ফলোয়ারদের সামলাতে। ওইদিকে বিহান আরও ইমু ও হিমশিম খাচ্ছে আদ্রের ফ্যান ফলোয়ারদের সামলাতে, কারণ সোহাকে নিয়ে ব্যস্ত থাকার কারণে আদ্র মাস্ক বা ক্যাপ কোনোটাই পরেনি, যার ফলে হসপিটালে আসার সাথে সাথে লোকজন তাকে ঘিরে ধরল। মিস্টার আদ্রিয়ান, পেশেন্ট খুব হেজার্ড ফিল করছে, ভীষণ কান্না করছে আর বরাবর আম্মুকে ডাকছে। আপনি পারলে ওর আম্মুকে একবার খবর দেন। আচ্ছা ডক্টর, ওর আম্মুকে আনাটা পসিবল না, বিকজ শি ইজ ডেড। প্রিন্সটাকে, পেশেন্ট ওনার নাম নিচ্ছিল, পারলে প্রিন্সকে একবার ডেকে দিন। ইটস মি ডক্টর, প্লিজ লেট মি গো। ও ইয়া, শিওর। বলতে আদ্র ছুটে গেল সোহার কেবিনে। দরজা খুলতেই ভাসমান হলো সোহা কাঁদছে আর কেবিনের জিনিসপত্র এদিক ওদিক ছোড়াছুড়ি করছে। দুজন নার্স তাকে সামলাতে হিমশিম খাচ্ছে। একজন নার্স আদ্রকে দেখতেই বলে উঠল, স্যার প্লিজ ওনাকে একটু সামলান, এতটা হাইপার হওয়া ওনার জন্য রিস্ক হয়ে যাবে। প্লিজ ওনার প্রিন্সকে ডাকুন। I will handle it. You can go now. ওকে। আদ্র এবার আলতো স্বরে সোহাকে ডেকে উঠল, পুতুল। কান্দে রে কান্দে কন্যা নদীর কিনারায়, কান্দে রে কান্দে কন্যা নদীর কিনারায়, এই গাং দিয়া কত নাইয়া আসে আর যায়, বন্ধু তাহার আসে না রে কুলে না নাবিয়ায়, বুকের ভেতর চিতা জলে রক্ত ঝরে গলি যায়, কান্দে রে কান্দে কন্যা নদীর কিনারায়। গঙ্গার বুকে চলন্ত নৌকায় বাউলদের এই গানটা যেন অন্তর নাড়িয়ে দিল নদীর পাড়ের কন্যাটি। অজান্তে পানি পড়ছে চোখ থেকে, মনে পড়ছে প্রিন্সের কথা। কেমন আছে আমার প্রিন্স? আমায় ছাড়া ভালো আছে তো? থাকতে পারছে তার পুতুলকে ছাড়া? এমন হাজারো প্রশ্ন উকিয়ে দিচ্ছে মনের কোণে। আজ নয়, এই অভ্যাসটা গত 7 মাস ধরেই চলে আসছে, কিন্তু উত্তর যে মেলে না। হঠাৎ কাঁধে কারো হাতের স্পর্শ অনুভব করে পেছনে ফিরল কন্যাটি। सोहा, तू फिर भी यहाँ आकर बैठी रही है, ढूंढ ढूंढ कर परेशान हो गई हूँ मैं। বলতে বলতে সোহার পাশে বসলো ছেলেটি। সোহা তাকালো, এই ছেলেটি তো গত 7 মাস ধরে তার সঙ্গ দিচ্ছে। এই তো সেই ছেলে যে তার সাথে রেগে কথা বলে না, ভয় দেখায় না, হুমকি দেয় না, শুধু সঙ্গ দেয়, হাসানোর চেষ্টা করে। फिर क्या सोच रही है तू? সোহা সামনে তাকালো। বিস্তীর্ণ গঙ্গা নদী, যথেষ্ট সুন্দর। ঋষিকেশের এই জায়গাটা সোহার ভালো লাগে। ভাগ্যিস বাড়িটার ভেতর দিয়ে একটা ছোট্ট গলি করা হয়েছে এখানে আসার জন্য, না হলে তো এখানেও আসা বারণ হয়ে যেত। कुछ तो बोल मेरे जान। এখানে বাংলা গান কিভাবে গাইছে এরা? ओह ये बात है,
और कभी कभी गंगानाथ होगा या बांग्लादेश से ये लोगो आती है। ও আচ্ছা, আমার প্রিন্স আসতে পারে না এভাবে। फिर वो बातें तो चल यहाँ से। আরও কিছুক্ষণ থাকি না রাফিন ভাই। ছেলেটির নাম রাফিন সিং, পাক্কা পাঞ্জাব, পরনেও পাজামা পাঞ্জাবি, দেখতে খারাপ না। সোহার থেকে বয়সে 5 বছরের বড়। রাফিন সোহাকে হাত দিয়ে উঠতে ইশারা করে বলল, और नहीं सोहा, भैया को आने की वक्त हो गया। तुझे यहाँ देखेगी तो बस नहीं पाएगी तू। সোহা উঠল, হাঁটা ধরল বাড়ির ভেতর, আর পেছন পেছন রাফিনও এগিয়ে গেল। অন্যদিকে দোতলার একটা রুমে খাটের সাথে হেলান দিয়ে বসে আছে আদ্র, চোখ দুটো লাল টকটকে, হাতে জ্বলন্ত সিগারেট, একটু পর পর ফুঁক দিচ্ছে। তাতে এলোমেলো চুল, দাড়ির অবস্থা ভালো না। সকালেই ঋষভ আর বিহান মিলে শেভ করিয়েছে, তাই এখন তা আপাতত পরিপাটি। বেরানো দরজাটা খুলল কেউ, আদ্র তাকালো না। বিহান এসেই আদ্রের সামনাসামনি বসলো। এভাবে আর কত আদ্র, আজ আমার বিয়ে, আজ তো একটু ফ্রি হ, আমার আর ভালো লাগছে না ইয়ার। আদ্র কিছু বলছে না, আবার সিগারেটের ধোঁয়া ছাড়ল। প্লিজ ইয়ার, রুশো কাঁদছে, ও কি চাইবে ওর বিয়েতে তুই এভাবে থাকিস? আমার পুতুলও তো নেই, ওকে ছাড়া বিয়েটা কি হচ্ছে না? আদ্র, আদ্র যে নেই তাকে নিয়ে এত কেন ভাবছিস? পিচ্ছি আমাদের ছেড়ে চলে গেছে সেই 7 মাস আগেই, তোকে সেটা মানতে হবে। আদৌ পিচ্ছি বেঁচে আছে কিনা? কথা শেষ করতে পারলো না বিহান, তার আগে আদ্র রক্ত চক্ষু নিয়ে শিরোনির কলার চেপে ধরলো তার, ছাঁচালো কঞ্চে বলল, আমার পুতুল বেঁচে আছে, বুঝেছিস? আমার পুতুল কোথাও যায়নি, ও আমার কাছেই আছে। বিহান আদ্রের হাত ছাড়াতে লাগলো, তা দেখে আদ্র নিজে ঝামটি মেরে হাতটা ছাড়িয়ে নিল। তারপর আবার আগের মতো একবার সিগারেটে টান মারলো, চোখ বন্ধ করে খাটের কোণে হারান দিল সে, কাতর কঞ্চে বলল, আমার পুতুল আমায় বলেছিল ও যদি হারিয়ে যায় তাহলে আমি যেন ওকে খুঁজে নিই। ও হারিয়ে গেছে, আমার তাকে খুঁজতে হবে, ব্যাস এটুকুই। রেডি হয়ে নি আর কিছুক্ষণের জন্য প্লিজ। আমাদের বন্ধুত্বের কি কোনো মূল্য নেই তোর কাছে? হাসছি, তুই যা। বিহানের মুখে আলতো হাসি ফুটল। আদ্র একবার যখন বলেছে তার মানে নিশ্চয়ই আসবে। উঠে দাঁড়ালো বিহান। খাটে তোর পাঞ্জাবি রাখা আছে, রেডি হয়ে আয়। বলি রুম থেকে বেরিয়ে গেল বিহান। আদ্র আবারও মাথাটা এলিয়ে দিল খাটের কিনারায়, নিজেই নিজেকে বকতে লাগলো, কেন চলে গেলে পুতুল? আমায় কষ্ট দিতে বুঝে এতটাই ভালো লাগে তোমার? আমি প্রকাশ করিনি আমার অন্তরের অনুভূতিগুলো, তাই বলে এমনটা করলে? আচ্ছা, তুমি বুঝি খুব ভালো আছো আমায় ছাড়া? দরজায় আবার কড়া খাত, সাথে ঋষভের কণ্ঠ রেডি হতে বলল যে। উঠে দাঁড়ালো আদ্র, খাটে রাখা পাঞ্জাবিটা হাতে নিয়ে রেডি হতে লাগলো। কেমন দেখতে সেটিও দেখার প্রয়োজন বোধ করলো না। রেডি হয়ে একবার আয়নার সামনে দাঁড়ালো, মুহূর্তেই আয়নার ভেসে উঠল সোহার খিলখিলিয়ে হাসতে থাকা ছবি। হাসছে সে, প্রাণ খুলে হাসছে, সাথে ব্যাকুল করে তুলেছে আদ্রের তপ্ত পুরো হৃদয় খানা। আদ্র আলতো হাসল, হাত ছোয়ালো আয়নায়, সাথে সাথে বিলীন হয়ে গেল সোহা। তার সম্য হয়নি। হাসতে হাসতে আদ্র বলল, ও হে আমার সম্মোহিনী, এত কেন সম্মোহন করো আমায়? খুব ভালো লাগে তাই না? একবার খুঁজে পেতে দাও, দেখবে এর ফল কি হয়। আমার সম্মোহন দেখবে তুমি, তোমার সম্মোহন আমায় মুহূর্তে আনন্দ দেয়, এরপর যে বড্ড পোড়ায়। এটা কেমন কাজ বলো তো সম্মোহিনী? খুব বাজে, বুঝলে, খুব বাজে। सोहा, तू भाभी जी के घर जा, मैं देख के आती हूँ भैया आया है कि नहीं। সোহা কিচ্ছু বলল না, মাথার ওনাটা আরেকটু টানল। এগিয়ে গেল রেগান সিং এর বউ আশতিয়া সিং এর ঘরে। আর আসবো ভাবিজি? আশতিয়া সিং তাকালো দরজায়, শান্ত কণ্ঠে বলল, আও। ভেতরে ঢুকলো সোহা। এই কয়দিন এই মহিলাটিকে বেশ চিনেছে সে। বয়স তেমন না, হবে 26 কি 27। সবসময় মুখে গাম্ভীর্য থাকে, থাকবেই বা না কেন। দিনের বেলা করে যে রেগান সিং এর সাথে ঝগড়া হয়, সোহা মাঝে মাঝে ভাবে রাফিন আর
রেগান আপন ভাই, কিন্তু দুজনের মধ্যে আকাশ পাতাল তফাৎ। রাফিন কতটা মিশুকে, কিন্তু তার ভাই বড় ভাই রেগান সবসময় একটা পাথরের মতো থাকে। আশতিয়া কাপড় ভাঁজ করতে করতে বলা, कुछ बोलोगे तुम? রাফিন ভাই আসতে বলেছে। देखो सुआ, कुछ दिन बाद तुम इस घर की छोटू बहू हो जाओगी।